জুলাই সনদ শোয়ের দিনে পুলিশের সাথে সংঘর্ষে রণক্ষেত্র মানিক মিয়া এভিনিউ, বেশ কয়েকজন আহত। জুলাই সনদে সইয়ের নাম জাতীয় ঐক্য নয়, মন্তব্য এনসিপির। সই করা না করার যে কোনো দলের নিজস্ব সিদ্ধান্ত, বলছে বিএনপি। রাকসুতেও শিবিরের দাপট, ভিপি মোস্তাকুর রহমান জিহাদ, জিএস সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ভরাডুবি ছাত্র দলের। এবং চট্টগ্রাম ইপিজেডে কারখানার আগুন প্রায় 18 ঘন্টা পর নিয়ন্ত্রণে, ধসে পড়েছে 7তলা ভবনের ছাদসহ বেশ কিছু অংশ। সাংবিধানিক স্বীকৃতির দাবিতে বিক্ষোভরত জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকা। জুলাই যোদ্ধাদের সরিয়ে দিতে লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শুরু হয় সংঘাত। সংঘর্ষ ছড়িয়েছে আশপাশের এলাকাতেও। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা যায়। এক পর্যায়ে সংসদ ভবনের সামনের রাস্তায় আগুন ধরিয়ে দেয় জুলাই যোদ্ধারা। একসময় বিক্ষোভকারীদের একটি দলকে খামার বাড়ির দিকে, আরেকটি দলকে আসাদ গেটের দিকে সরিয়ে দেয় পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত থেকে সংসদ ভবনের সামনে অবস্থান করে জুলাই যোদ্ধা ব্যানারে জুলাই শহীদ পরিবার ও আহতদের একটি অংশ। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ মঞ্চে এসে তাদের দাবি পূরণে জুলাই সনদে সংশোধনের ঘোষণা দিলেও তারা অবস্থান ছাড়তে চাইছিলেন না। তাদের অভিযোগ, সনদে জুলাই যোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি। জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের মূল দাবি দুটি। এগুলো হলো শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান। পুলিশ জুলাই যোদ্ধা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত মানিক মিয়া এলাকা। সংঘর্ষ ছড়িয়েছে আশপাশের এলাকাতেও। এ নিয়ে আরও জানাতে ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। ইকবাল অনিক, এই মুহূর্তে কি পরিস্থিতি, জানাবেন আমাদের বিস্তারিত। রেদওয়ান, আপনি জানেন যে যেমনটি বলছিলেন যে দুপুর 1টা নাগাদ হচ্ছে জুলাই যোদ্ধা ও পুলিশের সঙ্গে এক ধরনের সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের সময় কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়। এখনকার অবস্থা যদি দেখেন যে মোটামুটি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই সংঘর্ষটি কিন্তু তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং তাদের সঙ্গে যে ধাওয়া দেওয়ার ঘটনা, এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কি তা দুপুর 1টার নাগাদ হচ্ছে যে জুলাই যোদ্ধারা যে আজকে জুলাই সনদ স্বাক্ষর হওয়ার যে অনুষ্ঠানের স্থলে কিন্তু সকালের দিকে তারা হচ্ছে ব্যারিকেড গেট থেকে গেট সরিয়ে তারা কিন্তু ভেতরে প্রবেশ করে এবং সেখানে যে নির্ধারিত যে জনদের জন্য চেয়ারগুলো রাখা ছিল সেই চেয়ারে তারা অবস্থান নেয় এবং তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেটি বলতে থাকেন। এবং এক পর্যায়ে কিন্তু তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ওখান থেকে বের হয়ে আসতে বললে, বাইরে তাদেরকে বের করে দিলে তখন কিন্তু পুলিশের সঙ্গে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেক্ষেত্রে হচ্ছে আপনার সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় 1.5 ঘন্টার মতো কিন্তু এই সংঘর্ষ চলতে থাকে। আর পরবর্তীতে কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এখন পর্যন্ত যে এই আসাদ গেটের যে ধানমন্ডির যে এলাকাটি রয়েছে, এই এলাকার কিন্তু আশপাশে কিন্তু জুলাই যোদ্ধার যে একাংশ রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন এবং টুকটাকভাবে পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটছে এখন পর্যন্ত বিভিন্ন মোড়ে। তো এই মুহূর্তে কিন্তু এই যে আসাদ গেটের যে মানিক মিয়া এভিনিউটি রয়েছে সেটির কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এটিকে নিয়ন্ত্রণে নিয়েছেন। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু নিয়োজিত রয়েছেন। তারা কিন্তু অবস্থান নিয়েছেন। কিন্তু এখন পুলিশের সঙ্গে যে ধাওয়া পাল্টাদের ঘটনা ঘটে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কয়েকজন আহত হয়েছেন এবং আমরা দেখতে পেরেছিলাম যে সেখানে কিন্তু যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে সেখানে কিন্তু দুপক্ষেরই এক ধরনের মারমুখী অবস্থান তৈরি হওয়াতে এলাকাটিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে। সেই রণক্ষেত্রের অবস্থাটি এখন না থাকলেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখন সজাগ
রয়েছেন এবং তারা কিন্তু যাতে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে কিন্তু তারা যথেষ্ট সচেষ্ট রয়েছেন এবং তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে আর কোনো যেহেতু আজকে একটি দেশের জন্য বড় একটি ইভেন্ট রয়েছে, সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু উপস্থিত হবেন। এই প্রধান উপদেষ্টার প্রোগ্রামের আগেই কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছে, যাতে অনুষ্ঠানটি যাতে সুশৃঙ্খলভাবে হয় সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থান নিয়েছেন যাতে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই যে এই এলাকাটিতে এখন দেখছেন যে থমথমে অবস্থা বিরাজ করছে, এখানে আশপাশে কিন্তু অনেক মানুষ রয়েছেন, এখানে অনেক দু একজন জুলাই যোদ্ধা আমরা লক্ষ্য করছি আশপাশে রয়েছেন। তাদের সঙ্গে যদি কথা বলার আমরা একটু চেষ্টা করব আলটিমেটলি কি ঘটনা ঘটেছে এই এলাকাটিতে, তার সঙ্গে আমরা একটু কথা বলার যদি চেষ্টা করি। এই যে এখানে কি ঘটনা ঘটেছিল এবং পুলিশের সঙ্গে কি হয়েছে? এরা আমাদের জুলাই যোদ্ধাদের ভিতরে দুই একজন লোক ছিল যারা আওয়ামী লীগের দালাল হিসাবে চিহ্নিত, আর আমাদের যে নেতৃত্ব দিতে চায় জুলাই যোদ্ধাদের, আসলে আমরা কোনো নেতা মানি না। জুলাই যোদ্ধারা কোনো নেতা মানে না। জুলাই যোদ্ধারা পরস্পরকে সম্মান করে। সত্যিকারের জুলাই যুদ্ধ হলে আমাদের বন্ধু বান্ধব, এদেরকে আমরা নেতা মানি না। কিন্তু এরা নেতা সাজ্জা আওয়ামী লীগের কিছু পোলাপাইন থেকে, যে ছাত্রলীগ যুবলীগের পোলাপাইন থেকে এরা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। নেওয়ার পরে এগুলি হইতেছে, আমাদের বদনাম করার জন্য এইসব ঘটনাগুলি ঘটাইতেছে। কি ঘটেছিল ভাইয়া? এখানে ঝামেলা হবে মনে হচ্ছে। শুনছিলেন যে এখানে একজন জুলাই যোদ্ধাকে আমরা দেখতে পাচ্ছি, তারা বিভিন্ন ধরনের অভিযোগ করছেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলোও কিন্তু তারা বলছিলেন যে যারা কোনো একটি পক্ষ ও তাদেরকে হচ্ছে তাদের এই জুলাই যোদ্ধার যে আছে তাদেরকে বিভক্তি করার চেষ্টা চালাচ্ছেন। আমরা দেখছেন যে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু যারা এখানে অবস্থান নিয়েছিলেন তাদেরকে এই এলাকাটি থেকে সরিয়ে দিচ্ছেন এবং জুলাই যোদ্ধারা কিন্তু নানা ধরনের অভিযোগ করার চেষ্টা করলেন যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কিছু লোক তাদের সঙ্গে যুক্ত হয়েছেন বলে এমনটিও কিন্তু দাবি করলেন একজন জুলাই যোদ্ধা। তো এই এলাকাটির এখন কিন্তু যান চলাচল কিন্তু স্বাভাবিক করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু চেষ্টা করছেন। এই এলাকাটিতে যেহেতু দীর্ঘ সময় কিন্তু এই সংঘর্ষের ফলে কিন্তু রাস্তাঘাট বন্ধ ছিল, এখন কিন্তু জনগণের নিরাপত্তার স্বার্থে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এই নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু এই সড়কটি যেহেতু ব্যস্ততম সড়ক, সেই সড়কটি কিন্তু এখন খুলে দিয়েছেন এবং যাতে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করছেন। যেহেতু আর কিছুক্ষণ পর আর একটি বড় অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে, সেক্ষেত্রে যে এই সড়কের যে মানিক মিয়া অ্যাভিনিউটি রয়েছে সেটি কিন্তু বন্ধ থাকার কথা, সেটি কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু সেটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের আর ভিতরে কাউকে প্রবেশ করতে যাতে না হয়, যারা ভিতরে প্রবেশ করে যাতে আর বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং আপনারা দেখছেন যে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই সড়কটিতে অবস্থান নিয়েছেন যাতে আর কোনো ধরনের ঘটনা না ঘটে সে বিষয়টি যাতে নিশ্চিত হয়। এবং এই মানিক মিয়া অ্যাভিনিউর যে সড়কটি রয়েছে সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বন্ধ করে দিয়েছেন। আর জানেন যে দুপুর 1:15 নাগাদ কিন্তু এই এলাকাটিতে রণক্ষেত্রে পরিণত হয়েছিল, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জুলাই যোদ্ধাদের একাংশের কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু রণক্ষেত্র আমরা লক্ষ্য করেছি। সেই রণক্ষেত্র কিন্তু এখন এই এলাকাটির আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। তো এই যে সার্বিক পরিস্থিতিতে যেহেতু আর কিছুক্ষণ পর হচ্ছে একটি বড় অনুষ্ঠান হবে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই এলাকাটিতে অবস্থান নিচ্ছেন এবং তারা যাতে এই অনুষ্ঠানটি যাতে নির্বিঘ্নে হয় সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছেন। এবং এখনও কিন্তু এই ধানমন্ডি এলাকার আশপাশে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে জুলাই যোদ্ধাদের যে একাংশের সদস্যরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়ে আছেন এখন পর্যন্ত। তো এ পরবর্তীতে যাতে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা না ঘটে সেই বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু যে গাড়িগুলো মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই গাড়িগুলোকে তারা চেক
করছেন বা তাদেরকে অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য বলছেন। এবং এখানে আমরা লক্ষ্য করছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি হচ্ছে বিজিবি সদস্যও কিন্তু তা মোতায়েন করা হয়েছে, তাদেরও কয়েক প্লাটুন সদস্য এখানে রয়েছেন। এবং এখনকার পরিস্থিতি যদি বলি যে এই এলাকাটির অবস্থা কিন্তু স্বাভাবিক রয়েছে এবং যে জুলাই যোদ্ধা যে একাংশটির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছিল ও সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আর এখন পরিস্থিতি থমথমে এখনও বলা চলে যে থমথমে আছে, যেহেতু তারা বিভিন্ন রাস্তার মোড়ে বা বিভিন্ন গলিতে অবস্থান করছেন। সেই অবস্থান তারা যাতে আর এদিকে আসতে না পারেন এবং তাদের যে সকাল থেকে দাবি দাওয়াগুলো নিয়ে কথা বলছিলেন সেই দাবি দাওয়াগুলো তারা কিন্তু এখনও বাইরে বিভিন্ন স্থানে কিন্তু এই জড়ো হয়ে তারা কিন্তু সেই দাবি দাওয়াগুলোই করতে বলছেন। এবং তাদের দাবির প্রেক্ষিতে তারা কিন্তু সকালের দিকে বেলা 12টার দিকে তারা যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটিতে কিন্তু তারা ভিতরে ব্যারিকেড ভেঙে কিন্তু অবস্থান নেয়। এই এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ওই স্থল থেকে বের করে দিলে তখনই কিন্তু এই সংঘর্ষের মতো ঘটনা ঘটে। তো সার্বিক দিক বিবেচনা করলে যে এখন পর্যন্ত এই এলাকাটিতে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেটি কিন্তু সেই বিষয়গুলো আমরা যদি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে ভাই এখন এই এলাকাটির পরিবেশ কেমন রয়েছে? না, আপনারা দেখলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলতে চাচ্ছেন না। তো এই আপাতত দৃষ্টিতে এই এলাকাটিতে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে যতটুকু আমরা দেখতে পাচ্ছি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যে স্বেচ্ছাসেবক রয়েছেন ডিএমপির, তারাও কিন্তু এলাকাটিতে অবস্থান নিয়েছেন এবং তারা চেষ্টা করছেন যাতে এই সড়ক দিয়ে হচ্ছে কোনো ধরনের গাড়ি যাতে ভেতরের দিকে প্রবেশ করতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করছেন। আর আশপাশের যে এলাকাটিতে যাতে জানমালের নিরাপত্তার ক্ষেত্রে আশপাশের সাধারণ মানুষকেও কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে তারাও সরে যান। এবং যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি মোড় এবং পয়েন্টে পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন সেই বিষয়গুলো কিন্তু তারা নিশ্চিত করছেন যাতে সাধারণ মানুষেরও কোনো ধরনের তারা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে বিষয়টি তারা কিন্তু নিশ্চিত করছেন। এবং আশপাশের যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন যে ঘটনার দেখার জন্য, কিন্তু সেটি কিন্তু তারা সরিয়ে দিচ্ছেন। আর সার্বিক দিক বিবেচনা করে যে এই যে রণক্ষেত্রের ঘটনা ঘটেছিল সেটি আপাতত আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। তো রেদওয়ান, এই ছিল আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে সবশেষ অবস্থা। নিশ্চয়ই ইকবাল অনিক, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে প্রয়োজনে আবারও আপনার কাছে আমরা যাব। আমাদের আরেক সহকর্মী আছে মানিক মিয়া এভিনিউতে, আমরা আনোয়ার হোসেন তার কাছে যেতে চাই। এবং আনোয়ার হোসেন, আপনার কাছে জানতে চাই, 4টার সময় অনুষ্ঠান শুরু হবার কথা, সেখানে প্রধান উপদেষ্টা যাবার কথা, অতিথিরা যাবার কথা, এখন পর্যন্ত অতিথিদের যেতে দেখেছেন কিনা, কি অবস্থা সেখানকার সার্বিক বিষয়ে জানতে চাই। আর এমনিতেই কি দেখছেন, এখন পর্যন্ত কি কোনো জুলাই যোদ্ধা সেখানে রয়েছেন কিনা, আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতাই বা কেমন? রেদওয়ান, প্রথম কথা হচ্ছে যে রণক্ষেত্রটি আসলে ছিল এই জাতীয় সংসদ ভবনের যে সামনে, অর্থাৎ এই যে মানিক মিয়া এভিনিউর যে সামনের যে জায়গাটি রয়েছে সেখান থেকে কিন্তু এখন পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। এটি হচ্ছে আসলে প্রথম কথা। এর মধ্যেই আপনাকে আরও কিছু বিষয় একটু জানাতে চাই। সেটি হচ্ছে যে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু একেবারেই অব্যাহত আছে এখন পর্যন্ত। আর আপনি যেটি বলছিলেন যে এখানে জুলাই যোদ্ধাদের যে একটি বিক্ষোভ, তারা বিক্ষুব্ধ অবস্থায় ছিলেন, তো সেই জায়গা থেকেই আসলে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি। তো আমরা কিন্তু খবরেই জানাচ্ছিলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি প্রধান কাজ আমরা দেখেছি যে তারা চেষ্টা করছিলেন যে অন্ততপক্ষে এই মানিক মিয়া এভিনিউ, অর্থাৎ এই যে সামনের যে রাস্তাটি আছে এখানে যাতে কোনো ধরনের আসলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, সেখান থেকে একটা স্বাভাবিক অবস্থা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আর এখানে যে মূল মঞ্চটি আছে জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, সেই জায়গাটি আপনারা নিশ্চয়ই এখন এখানে মঞ্চ থেকে কিন্তু এক ধরনের যে অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্টও কিন্তু এখনও চলছে। সেটি তার মানে যে অনুষ্ঠান যে শুরু করার যে প্রাক প্রস্তুতি, সেই জায়গাটি কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এমনটা। আর আপনি মাঝে জিজ্ঞেস করছিলেন যে এখানে তো আজকে জুলাই সনদ স্বাক্ষর, রাষ্ট্রীয় একটি বড় অনুষ্ঠান আজকে নিঃসন্দেহে। তো সেই জায়গা থেকে 30-32টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা, জোট, তারা এখানে আমন্ত্রিত স্বাক্ষর হবে। তো ঠিক এইভাবে আমরা যতটুকু দেখেছি যে দক্ষিণ প্লাজার যে মূল যে ফটকটি আছে সেখান থেকেও তো আসলে ভিআইপি যারা এখানে প্রবেশ করবেন সেই প্রবেশদ্বার হিসেবে এই গেটটিকে রাখা হয়নি আমরা যতটুকু জানি। তো সেই হিসেবে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের যে প্রতিনিধি, নেতা বা তারা বা এখন পর্যন্ত এসেছে এমনটা আমরা দেখিনি।
আর অনুষ্ঠান তো বিকেল 4টার একটি আনুষ্ঠানিক শুরু হওয়ার কথা, যেহেতু একটি পরিস্থিতি আসলে তৈরি হয়েছে, তো সেই জায়গা থেকে একটু বলাই যায় অনুষ্ঠান কিছুটা হয়তো সময় একটু পিছাবে, এটা খুবই স্বাভাবিক। আবার মাঝে এক পশলা বৃষ্টি হয়ে গেল, তো সেই জায়গা থেকে মঞ্চের যে সামনে, যেহেতু খোলা জায়গায় মঞ্চটি একেবারেই, তো সেখানে যে অতিথিদের জন্য যে বসার যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু অনেকটা একটু ভিজে গিয়েছে, তো সেইটি আবার একটু নতুনভাবে সেই বসার ব্যবস্থা করা বা একটু ব্যবস্থাপনার জায়গাটি আবার একটু করতে হচ্ছে কর্তৃপক্ষকে, সেটিও কিন্তু আমরা আসলে এখান থেকে দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে একটি স্বাভাবিক পরিস্থিতি এখন একেবারেই বিরাজ করছে, এটি আমরা বলতেই পারি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য যারা আছেন একেবারেই কিন্তু এখানে খুব তৎপরতার জায়গা আছে, যেহেতু এই অনুষ্ঠানে আরও ঢাকায় নিযুক্ত অর্থাৎ বিদেশি যারা কূটনীতিক আছেন তারাই এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে। তো সব মিলিয়ে আসলে একটি বড় আয়োজনের এই জায়গাটিতে একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে যেহেতু একটু এসেছে, সেটিকে একটু স্বাভাবিক করতে কিছুটা হলেও এই অনুষ্ঠানের আয়োজনের জায়গা থেকে কিছুটা একটু বিলম্বিত হবে, এটা খুবই স্বাভাবিক। তো একটু বিষয় জানিয়ে রাখি আপনাকে যে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে যে অবস্থাটি আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যেও যে একটু মতপার্থক্যের জায়গাটি, সেই জায়গা থেকেই সেই কেন্দ্র করেই কিন্তু আসলে অনেকটা আজকের এই বিশৃঙ্খল পরিস্থিতি সেটি বলাই যায়। আমরা এটিও দেখেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংবাদ সম্মেলন করে তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না, জুলাই সনদে স্বাক্ষর করবেন না, এমন একটি ঘোষণা আছে। সেই সঙ্গে আমরা দেখেছি বিএনপি তারাও সম্মতি দিয়েছে, তারাও আগ্রহী এই জুলাই সনদে অংশগ্রহণ করতে একদিকে, অপরদিকে জামায়াতে ইসলামী তারা অনুষ্ঠানে আসবেন এমন কথা তারা দলের পক্ষ থেকে বলেছেন। আবার বলেছেন যে তাদের যে কিছু দাবিগুলো রয়েছে, অর্থাৎ এই যে তারা বলে আসছিলেন জুলাই সনদকে একটি আইনি ভিত্তি দিয়ে যে নির্বাচনে যেতে, এবং সবাই কিছুটা একমত হয়েছিল গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে, সেই গণভোটের যে কবে হবে সেটি নিয়েও একটু দ্বিধাদ্বন্দ্ব বা মতো পার্থক্যের জায়গা ছিল। বিশেষ করে আমরা দেখেছি জামায়াত বলছিলেন, পক্ষ থেকে বলা হয়েছিল যে নভেম্বরেই তারা গণভোটটি চায়। আবার আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে আসলে বলা হয়েছে জাতীয় নির্বাচনের দিন গণভোটটি হবে, এমন একটি বিষয় রয়েছে। আসলে কিসের ভিত্তিতে, কোন অর্ডারে, কোন আদেশে, সাংবিধানিক আদেশ না অধ্যাদেশের মধ্য দিয়ে গণভোটটি হবে, এটা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখেছি মত পার্থক্য ছিল। এমনকি এটাও দেখেছি আমরা যে বিভিন্ন বাম ঘরানার যে দলগুলো ছিল তারাও আমরা দেখেছি যে তাদের একটু মতো পার্থক্য ছিল, তারা ওই জুলাই সনদে স্বাক্ষর করবেন না, এমন একটি স্টেটমেন্ট কিন্তু তারাও দিয়েছে। একটু দেখাতে চাই, নিশ্চয়ই রিদওয়ান আপনি দেখতে পাচ্ছেন আমরা একটু দূরে আছি, তারপরেও ক্যামেরার চোখে যতটুকু সম্ভব একটু দেখাতে চাই যে এখানে কিছু প্রতিনিধি যারা আছেন একটু লাইনে দাঁড়িয়েছেন, নিশ্চয়ই আপনারা একটু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে এখানে অতিথি যারা আছেন এই জুলাই সনদে স্বাক্ষর করবেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিশ্চয়ই একটি লাইনে দাঁড়িয়ে আছেন, আপনারা একটু দেখতে পাচ্ছেন যে আমরা যতটুকু একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি সেখানে তারা লাইনে দাঁড়িয়েছেন। অর্থাৎ মূল যে মঞ্চ, সেই মঞ্চে প্রবেশের আগের যে একটি প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিটি সম্পূর্ণ করা হচ্ছে, নিশ্চয়ই সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে আমরা বলতেই পারি যে এরই মধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ যারা আমন্ত্রিত অতিথি আছেন তারা এরই মধ্যে কিন্তু আসলে এই মূল অনুষ্ঠানে জুলাই সনদ স্বাক্ষরের যে এই মাহেন্দ্রক্ষণ, যে রাষ্ট্রীয় একটি বড় অনুষ্ঠান, সেখানে যোগদান করা এবং সেই সঙ্গে এই স্বাক্ষর, অর্থাৎ এই যে স্বাক্ষর অনুষ্ঠান, সেখানে কিন্তু এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ অতিথি তারাও কিন্তু আসলে আসতে শুরু করেছে। নিশ্চয়ই আমরা একটু দূরে হলেও আমরা কিন্তু আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো সব মিলিয়ে রেদওয়ান বলতে গেলে আমরা আছি, নিশ্চয়ই অনুষ্ঠানটি হয়তো শুরু হবে, কিছুটা হয়তো যথাসময় না হলেও কিছুটা বিলম্বিত হলেও অনুষ্ঠানটি হবে, যথাযথভাবে হবে এবং কর্তৃপক্ষীয় জায়গা থেকে যে আশা প্রত্যাশার জায়গা একটু সফলভাবে অনুষ্ঠানটি শেষ করতে পারবে, এমনটা কিন্তু আশা প্রত্যাশা রয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের। জি, আনোয়ার হোসেন আপনি বিস্তারিত জানালেন। আমাদের আরেক সহকর্মী ইকবাল অনিক উনিও জানিয়েছেন এখন পুরো অবস্থাটা আসলে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, আর সংঘর্ষ উত্তেজনা ও রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হতে যাচ্ছে। ঘোষণাপত্র পাঠ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে। সেখানকার পরিস্থিতি নিয়ে সবশেষ খবর জানাতে আমাদের আরেক সহকর্মী মনিরুল সোহাগ রয়েছেন, সেখানে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মনিরুল সোহাগ, আমাদের দুই সহকর্মী যুক্ত হয়েছেন, তারা বলেছেন যে হচ্ছে সেখানকার পরিস্থিতি। আনোয়ার হোসেন যুক্ত হয়েছিলেন, ইকবাল অনিক যুক্ত হয়েছিলেন। মনিরুল সোহাগ, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি এই মুহূর্তে সেখানে কি অবস্থা দেখছেন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন কি না দূর থেকে? যদিও আমাদেরকে আনোয়ার হোসেন দেখিয়েছেন এখন পর্যন্ত কিছু রাজনৈতিক দলের নেতারা আসতে শুরু করেছেন, সেখানে কিছু লোক এসেছেন কিন্তু সুনিশ্চিতভাবে বলতে পারেননি। আপনি কি সুনিশ্চিতভাবে বলতে পারেন কি না এখনকার সেখানকার অবস্থা কি, অনুষ্ঠান কখন নাগাদ শুরু হতে পারে?
আপনি জানেন যে আসলে এটি একটি বহুল প্রতীক্ষিত আসলে অনুষ্ঠান এবং জুলাই জাতীয় সনদ যেটি নিয়ে আসলে যে কমিশন গঠন হয়েছে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে, সেই কমিশন কিন্তু দীর্ঘদিন ধরে অর্থাৎ প্রায় 8 মাস কাজ করে বিভিন্ন সংস্কার কমিশন এবং পাশাপাশি রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ যারা তাদের মতামতের ভিত্তিতে আসলে এই জুলাই জাতীয় সনদটি তৈরি হয়েছে। সেখানে রাজনৈতিক দল যে বিষয়গুলোতে একমত হয়েছে সেগুলো লিপিবদ্ধ রয়েছে, যে বিষয়গুলোতে তারা দ্বিমত জানিয়েছেন অথবা নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেগুলো কিন্তু রয়েছে। তো সেই সব মিলিয়ে আসলে স্বাক্ষরের যে আয়োজন সেটি আসলে শুরু হবে কিছুক্ষণের মধ্যে, যদিও বৈরী আবহাওয়ার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে, এটি কিন্তু কিছুক্ষণ আগে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে এবং নিশ্চয়ই হয়তো অল্প সময়ের মধ্যে সেটা শুরু হবে। এরই মধ্যে রাজনৈতিক দল এবং অন্যান্য যে সকল অতিথি রয়েছেন অর্থাৎ আমন্ত্রিত যে সকল অতিথি রয়েছেন তাদের অনেকেই কিন্তু এরই মধ্যে এখানে এসেছেন এবং অনেকে প্রবেশ করছেন এবং মূল মঞ্চের যে আয়োজন সেটি শুরু হওয়ার জন্য পূর্ব প্রস্তুতি যেটি রয়েছে সেটিও কিন্তু চলছে। আপনি জানেন যে কমিশনের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে বেশিরভাগ রাজনৈতিক দল এই সনদে তারা সই করবেন, তবে যদিও এরই মধ্যে কেউ কেউ জানিয়েছেন তাদের সই না করার কথা এবং ঐক্যমত্য কমিশন কিন্তু পরবর্তীতে আরো নানা আশ্বস্ত করেছেন বা নানা বিষয় আরো পরিষ্কার করেছেন যাতে এই যে দলগুলো রয়েছে তারা যাতে এই সই করার আয়োজন যেটি সেটিতে অংশ নেয় এবং পরবর্তীতেও কিন্তু এই সই করার সুযোগ রয়েছে। আপনি জানেন যে এই জুলাই জাতীয় সনদের যে মোট 84টি দফা রয়েছে সেই 84টি দফার মধ্যে কিন্তু 17টি দফা আছে যেটিতে সকল রাজনৈতিক দল এবং জোট যারা ছিল তারা আসলে একমত পোষণ করেছেন এবং বাকি যে দফাগুলো রয়েছে সেগুলোতে মূলত কোথাও খুবই সামান্য কোনো বিষয়ে দ্বিমত রয়েছে, কোথাও বড় কোনো বিষয়ে দ্বিমত রয়েছে, সেগুলো কিন্তু পরবর্তীতে এখন পর্যন্ত যে পরিকল্পনা বা যে বিষয় রয়েছে তাতে যে পরবর্তীতে যে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটে আসলে সেই বিষয়গুলো তুলে ধরা হবে এই জুলাই সনদের এই সবগুলো দফা এবং সেই দফাগুলো গণভোটের মাধ্যমে আসলে জনগণ কি চায় বা সেই ভোটে আসলে পাশ যদি হয় সেগুলো আসলে সবগুলোই পরবর্তীতে সংবিধানের অন্তর্ভুক্ত, অর্থাৎ এর মধ্যে থেকে যে বিষয়গুলো সংবিধান সংশ্লিষ্ট, যে বিষয়গুলো বাস্তবায়ন করতে হলে সংবিধানে কোনো পরিবর্তন বা পরিমার্জন দরকার বা সংযুক্তি দরকার সেই বিষয়গুলো সংবিধান সংশোধনের মাধ্যমে সেটি হবে। সেটি পরবর্তী যে জাতীয় সংসদ গঠিত হবে সেই সংসদে সেটি পাশ করা বাধ্যতামূলক থাকবে, এরকম সুপারিশ কিন্তু রয়েছে। তবে রাজনৈতিক দলগুলো আসলে এখানে কারা আসলে আজকে অংশ নেয় সেই বিষয়গুলো আসলে মূল অনুষ্ঠান শুরু হলে তখন আসলে সেই বিষয় সম্পর্কে পরিষ্কার জানা যাবে। তবে এরই মধ্যে কিন্তু জানা গেছে যে বিএনপি সহ বেশ কয়েকটি বড় রাজনৈতিক দল যারা রয়েছেন তারা এই স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন। তবে কারা কারা আসলে সই করলো এই সনদে সেটি আসলে সই শেষ হওয়ার আগে বা আজকের অনুষ্ঠান শেষ হওয়ার আগে আসলে সেটি বোঝার বা বলার কোনো সুযোগ নেই। আপনি জানেন যে এই আয়োজন উপলক্ষে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য আয়োজন, যারা অতিথি আসছেন তারা যাতে এই অনুষ্ঠানটি পুরোপুরিভাবে দেখতে পারেন বা বসতে পারেন সেই বিষয়গুলো, পাশাপাশি সারা দেশের মানুষ যাতে এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারে বিটিভি এবং অন্যান্য যে সকল সংবাদ মাধ্যম রয়েছে সেগুলোর মাধ্যমে, সেই বিষয়ে কিন্তু উদ্বুদ্ধ করা হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে যেগুলো সরকারি প্রচার মাধ্যম রয়েছে সেগুলোর ক্ষেত্রে। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে একেবারে শেষ মুহূর্ত এটি শুরু হওয়ার, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে হয়তো এটি শুরু হয়ে যাবে এই অনুষ্ঠানটি। যতটুকু যদি বিলম্ব হয় বা কিছু সময় বিলম্ব হয়ে থাকে সেটির জন্য কিন্তু এরই মধ্যে জানানো হয়েছে গণমাধ্যম কর্মীদের যে বৈরী আবহাওয়ার কারণে মূলত এটি হয়েছে। তবে এর মধ্যে কিন্তু আপনি দেখেছেন যে এই আয়োজনকে ঘিরে কিছুটা উত্তেজিত পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই ভেন্যু বা এই আয়োজনস্থলে বাইরে আসলে এক ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, সেটিও নিয়ন্ত্রণের এবং নিরসনের যে চেষ্টা রয়েছে সেটি কিন্তু আমাদের সহকর্মীরা আগে থেকে জানিয়েছে বারবার। তো সরকার আসলে 2024 সালের 5ই আগস্ট তখনকার আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের মূল যে বিষয়গুলো ছিল তার মধ্যে সংস্কার অন্যতম এবং এই জুলাই জাতীয় সনদের পরে কিন্তু এর সাথে নির্বাচনও সংশ্লিষ্ট, এটিও কিন্তু প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে বলেছেন। তো সব মিলিয়ে আসলে অপেক্ষা আছেন সবাই, নিশ্চয়ই সেই অনুষ্ঠান শুরু হবে যখন সেই শুরু হওয়ার মুহূর্ত থেকে আমরা এই বিষয়টি সরাসরি দেখাবো, দর্শকরা নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। তো এই ছিল আসলে অনুষ্ঠান স্থল থেকে এই মুহূর্তের খবর। নিশ্চয়ই মনিরুল সোহাগ, সেই সময় আসলে স্পষ্ট হবে, আর বিশেষ করে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে কিন্তু তারা বলেছে যে তারা জুলাই সনদে সই করবে। এছাড়া জামায়াত কিন্তু এই অনুষ্ঠানে আসতে চেয়েছে, এনসিপির অবস্থা তো আমরা দেখলামই। আর এখন আসলে আগ্রহের কেন্দ্রবিন্দু আসলে কোন কোন রাজনৈতিক দল আসছে এবং কারা কারা সই করছেন সেটা আমরা দেখতে চাই। ধন্যবাদ আপনাকে মনিরুল সোহাগ।
রাজধানীর মিরপুরে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দুর্নীতি নির্মূল করে একটা সুন্দর বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আপনারাও আসুন, যদি এই নীতির সাথে আপনারা একমত হন। যারাই একমত হবেন তাদের ধর্ম কি দল কি আমরা দেখব না, তাদেরকে সম্মানের সাথে বুকে ধারণ করে একসাথে সরকার গঠন করা হবে এবং সম্মিলিত সরকার পরিচালনা করা হবে ইনশাআল্লাহ। সেই দিনটির জন্য আল্লাহর দরবারে কামনা করে আপনাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের হায়াতে সেহাতে, আপনাদের ইলমে আমলে ইজ্জতে এবং রিজেকে বারাকা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন গর্বের বাংলাদেশ গড়ার জন্য উপস্থিত সকলের দুইটা হাতকে আল্লাহ কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৭০, পাবনা ৩-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি পাবনা ৩ আসন, যেটি সংসদীয় আসন ৭০। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন এই চাটমোহর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হাসাদুল ইসলাম হীরা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আমি যতটুকু জানতে পেরেছি, একই পরিবার থেকে আপন দুই ভাই মনোনয়ন প্রত্যাশী এবার। একজনের নাম হীরা, একজনের নাম রাজা। তো রাজার সম্মান বেশি নাকি হীরার দাম বেশি, আপনি কি মনে করছেন? কথাটা দাম সবারই বেশি, দুজনেরই দাম বেশি। বাট বাংলাদেশ জাতীয়বাদী দল একটা বৃহৎ দল, যে দলের প্রায় ৩০-৪০টা পরিবার থেকে ২-৩জন করে মনোনয়ন চাচ্ছে বৃহৎ দলে। আর যেহেতু আমার পরিবার সকলেই আমরা বিএনপি করি, তো ২জন চেতেই পারি। তো এটা কি আপনাদের নিজেদের মধ্যে মতের অমিল নাকি রাজনৈতিক কৌশল, যে মনোনয়ন অন্তত আপনার পরিবারে নিশ্চিত হবে এরকম কিছু? এটা আসলে সব ওপেনে সব কিছু বলা, এটা একটা সিক্রেট বিষয়, এটা এত কিছু না বলি। তো দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে জড়িত আছেন, তৃণমূল পর্যায়ে কাজ করছেন। তো নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে, আপনিও নিশ্চয়ই যাচ্ছেন। তো কেমন সাড়া পাচ্ছেন ঠিক এই সময় এসে? আসলে আমি 1-11 থেকে নির্বাচনের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যখন বাংলাদেশ জাতীয়বাদী দলের অনেক নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন, তখন থেকেই আমি রাজপথে। 11 সালে আমি মেয়র নির্বাচিত হয়েছি, 14 সালে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। 11 সালে আমার মেয়র নির্বাচনের সময় দলের বিদ্রোহী ক্যান্ডিডেট ছিল। 14 সালে যখন উপজেলা নির্বাচন করি, তখনও আমার দলের বিদ্রোহী ক্যান্ডিডেট ছিল। তারপরেও আমি উপজেলা চেয়ারম্যান এবং মেয়র নির্বাচিত হই। এখান থেকে বুঝতে হবে যে আসলে আমার জনপ্রিয়তা কতটুকু বা আমার অবস্থানটা কতটুকু। যেখানে বাংলাদেশ এই আওয়ামী লীগ সরকার, অত্যাচারিত সরকার, যে সরকার কোথাও একজন ইউনিয়ন চেয়ারম্যানকে হতে দেয়নি, সেখানে উপজেলা চেয়ারম্যান বা মেয়র হতে লাগলে তার কতটুকু অবস্থান থাকতে হবে, ফ্যামিলি, পারিবারিক বলেন, অর্থনৈতিক বলেন, আর পেশি শক্তি বলেন, আর সামাজিকতা বলেন, আর গ্রহণযোগ্যতা বলেন। গ্রহণযোগ্যতা না থাকলে কোনো অবস্থাতেই আমি মেয়র হতে পারতাম না, উপজেলা চেয়ারম্যান হতে পারতাম না। আমরা জানি যতটুকু মাঠে আওয়ামী লীগ নেই, কিন্তু জামায়াত পাবনাকে তাদের নির্বাচনী ঘাঁটি বা তাদের সমর্থনের ঘাঁটি মনে করছে। আপনি কি তাই মনে করছেন? এটা কোনো অবস্থাতেই সঠিক নয়, কারণ জামাতের ঘাঁটি এখানে কোনোদিনও ছিল না, কোনোদিন করতেও পারবে না ইনশাল্লাহ। এটা বিএনপির ঘাঁটি, বিএনপি অধ্যুষিত এলাকা, বিএনপির ঘাঁটি। এর বিএনপি আমি যদি ধানের শীষ মনোনয়ন নিয়ে নির্বাচন করতে পারি বা আমাকে যদি দল মনোনয়ন দেয়, আমি আপনাকে এটুকু বলতে পারি, কমপক্ষে 2 লক্ষ ভোটে আমি জয়যুক্ত হব ইনশাল্লাহ। আমি যতটুকু জানি যে আপনার এই এলাকায় প্রায় 4.5 লাখের বেশি ভোটার, এর মধ্যে নারী পুরুষ প্রায় সমান 2,28,000 পুরুষ, 2,28,000 নারী। তো এই নারী ভোটারদের কেন্দ্রে আনার জন্য আপনার কোনো বিশেষ পলিসি আছে আপনাদের? নারী ভোটার যখন নির্বাচন শুরু হয়, আমি আপনাকে এটুকু বলি যে নির্বাচনের জন্য 80 থেকে 85% মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। কেন্দ্রে অবশ্যই আসবে, অবশ্যই ভোট দেবেন। আপনি মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতটা প্রত্যাশী, আপনি কতটা আশা করছেন? আমার দলের নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি যেটা বলেছেন, দলের দুঃসময় যারা ছিলেন, কারণ দুঃসময় আমি আপনাকে আগেই বললাম যে দুঃসময় এই পাবনা 3-এর মাটিতে অনেকেই ছিলেন না। আমি হামলা, মামলা, জেল, জুলুম,
গুমের শিকার হওয়ার গুমের হুমকি থাকার পরেও, থ্রেট থাকার পরেও আমি এই রাজপথে ছিলাম। অনেক জেলা সদরে যেটা করতে পারিনি, আমি থানা সদরে তার চেয়ে বড় বড় মিছিল আমার নেতাকর্মী নিয়ে মিছিল নিয়ে প্রোগ্রাম করে আমি আমার দলটাকে মাথা উঁচু করে দাঁড় করে রেখেছিলাম। সেখানে আমার দলের নেতা যে কথাটা বলেছেন, তৃণমূলের সঙ্গে যার সম্পর্ক আছে, নেতাকর্মীর সঙ্গে যার সম্পর্ক আছে, যে হামলা মামলা শিকার, জেল জুলুমের শিকার যে নেতা অত্যাচারিত, তাকেই মনোনয়ন দেওয়া হবে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে বিকেল 5টা থেকে বিকেল সন্ধ্যে 7টা এবং রাত 9টায় পরবর্তী পাবনা 4 আসনে যাব। সেখানকার রাজনৈতিক যে বিভিন্ন নেতা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।